এখন অ্যাডিনিয়ামে একটা সবথেকে কমন সমস্যা হচ্ছে এটা। এখন প্রথম অবস্থায় এটা দেখার কারণ সাথে সাথে হচ্ছে যে ইনফেক্টেড পাতাগুলো হচ্ছে সেটা ফেলে ফার্ম ভিজিট করতে প্রতি বছরও বেশ কিছু লোক আসে, ইন্ডিয়া থেকে আসে। তারা যা সময় নিয়ে যাচ্ছে বাই হ্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে হিট হয়ে নিজে তো হিট হবে, আরেকজনকে বার্ন করতে সহায়তা করবে, শিকড়ও পোড়াবে। প্রিয় দর্শক, সুন্দর শিকড়, সুন্দর কর্ডেক্স বা সুন্দর গাছ দেখাবো না, আর অনেক কথা আছে। কথা দিচ্ছি এই ভিডিওতে এমন অনেক তথ্য থাকবে যেগুলো আপনার অ্যাডেনিয়ামটাকে সহজ করে দেবে, অ্যাডেনিয়ামের ভালোবাসাকে সফল করে দেবে। সঙ্গে থাকুন, নতুন অনেক কিছুই আসবে। আজ আষাঢ়ের 19 তারিখ 1431। এই সময় প্রচুর ফুল থাকার কথা না, কিন্তু এই সময়ে অ্যাডেনিয়ামের অনেক কাজ থাকে। গাছকে সুন্দর রাখার জন্যে, সুন্দর করার জন্যে অনেক কিছু করার আছে। আমরা আজকে এই অ্যাডেনিয়ামের স্বর্গ থেকে ঠিক সব কিছু নিয়েই আলাপ করব, সব কিছু নিয়েই কথা বলবো। বৃষ্টি ভেজা দুপুর, বৃষ্টি ভেজা গাছ, একটা চমৎকার সুন্দর বাগান, আর এই বাগানে আপনাদের স্বাগত। আমি বাদল, আপনারা দেখছেন জনকৃষি। অ্যাডেনিয়ামের এত চমৎকার একটা বাগান যার, আসুন তার সঙ্গে পরিচিত হই, তার সঙ্গে কথা বলি। অনেক কিছু আছে জানার। টানা বৃষ্টির কারণে হচ্ছে এই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। তাই এখন অ্যাডিনিয়ামে একটা সবথেকে কমন সমস্যা হচ্ছে এটা। এখন প্রথম অবস্থায় এটা দেখার কারণ সাথে সাথে হচ্ছে যে ইনফেক্টেড পাতাগুলো হচ্ছে ছেটে ফেলে তারপর হচ্ছে ভালো মানের ফাঙ্গিসাইড দিতে হবে। এখন যাদের অ্যাডেনিয়ামের পাতা পচে যাচ্ছে তাদের কাজ ওইটাই হবে যেটা বললেন। প্রথমে এটা ভালো ছিল যে এখন যেহেতু টানা বৃষ্টিতে ধরেই নিতে হবে যে অ্যাডিনিয়ামে ফাঙ্গাল ইনফেকশন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হয় যে যখন এক বৃষ্টির পরে যখন একটা সময় থাকে, যেমন এখন বৃষ্টি নেই, হ্যাঁ, এই এখন হচ্ছে সব গাছে ফাঙ্গিসাইড দিয়ে গাছের পাতা এবং বডি ভিজিয়ে দিতে হবে। যখন এরকম অবস্থা হবে তখন এতে ফাঙ্গাল ইনফেকশনটা তেমন হবে না। আর যদি ওরকম দিতে কখনো মিস হয়ে যায় তখন দেখা যাবে হুট করে টানা বৃষ্টির কারণে এই যে হুট করে ফাঙ্গাল ইনফেকশনটা শুরু হয় মূলত গাছের পাতা থেকেই বেশি হয়। তারপর দেখা যায় অনেক সময় যে গাছের কলিতে পানি জমে ওখান থেকে শুরু হয়। ঠিক আছে, তো এরকম অবস্থা হয়ে গেলে প্রাথমিক ট্রিটমেন্ট একেবারে সাথে সাথে আগে পাতা ছেটে দিতে হবে, তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে ভালো মানের। আগেই বলছি ভালো মানে আপনি কোনটা দেন? আমি মেনসার ইউজ করি, আরো রিডোমিল গোল্ড আছে। আর খেয়াল রাখতে হবে যে যে ফাঙ্গিসাইডের দেয়া হোক না কেন এটা যেন আপনার ম্যানকোজেব কার্বোডিজম দুটোই থাকে। এটার অনুপাতে একটু কম বেশি হলেও ক্ষতি নেই। বাজারে আপনার বিভিন্ন কোম্পানিরই আছে, সমান অনুপাতে দেওয়া আছে। ভালো একটা কোম্পানির কিনলেই হবে। আচ্ছা, এই যে ন্যাড়া করে দিচ্ছেন, হ্যাঁ, আপনি তো সব গাছ ন্যাড়া করতেছেন না। না এটা বেশি হচ্ছে যেটা ওই যে ফাঙ্গাল ইনফেকশন যেটা হয়েছে, মানে এই যে গাছগুলো সাধারণত একটু বেশি সেন্সিটিভ ফাঙ্গাল ইনফেকশনটা সেই গাছগুলোতেই বেশি হয়। এটা হচ্ছে সজিকামের ডায়মন্ড রিং। তো এই গাছটা গত বছর এমনিতেই সেন্সিটিভ হয়, এটা গত বছরও হয়েছিল। এই যে গাছটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল, এই কিন্তু গ্রাফটিং পয়েন্ট। এই যে পুরো গাছ একেবারে নিচ পর্যন্ত পতন শুরু করেছে, পরে আবার রিকভারি করে। কিন্তু এই যে টানা কয়দিন বর্ষা হচ্ছে, আমি ওইভাবে সময় দিতে পারিনি, ফাঙ্গিসাইড স্প্রে করতে পারিনি, যার কারণে এই যে রেজাল্ট হাতে না। এটা এখন হচ্ছে শেডে নিলে ভালো হবে নাকি? এটা সেটার কোনো প্রয়োজন না। না, কখনো বৃষ্টি ভেজা যদি কোনো গাছ থাকে সেটা সেটা নিলে আর বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর বাই চান্স এই যে আমার বৃষ্টির ভিতরে যে বড় বড় গাছগুলো 5 ফিট 6 ফিটের যে গাছগুলো আছে, ঝড়ের বৃষ্টিতে পড়ে যাচ্ছে না, এটা মনের ভুলও এই গাছ কিন্তু তুলে ঘরে রাখা যাবে না। রাখলে কিন্তু ঘরের ভিতরেই পচবে। যদি পট ভেঙে যায় বা এনিহাও পট বড় হয়ে যাচ্ছে বা পটের থেকে পানি বের হচ্ছে না, গাছটা তুলে ওই অবস্থায় রেখে দিতে হবে, মানে পট থেকে তুলে ওই অবস্থায় রেখে দিতে হবে। কিন্তু যদি আউটডোরে রাখতে হবে। হ্যাঁ, আউটডোরে। এটা ইনডোরে নিলেই হচ্ছে এখন মানে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হবে। তাহলে আমরা সবগুলো গাছের পাতা কাটতেছি না, যে গাছ ইনফেকশন হয়ে গেছে শুধু সেইগুলোরই সবগুলো পাতা ঠিক এইভাবে নাড়া করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, এইটা একটা শেখার মতো জিনিস, এটা মনে রাখার মতো একটা ব্যাপার। আশা করছি এটা আপনাদের মনে থাকবে। আমরা আছি মূলত এটা মোহাম্মদনগরের ভেতরে, মোহাম্মদনগর দক্ষিণ এলাকা। এটা খুলনা মোহাম্মদনগর। খুলনা মোহাম্মদনগর, জি, বটিয়াঘাটার মধ্যে এটা। হ্যাঁ, আর খুলনা ইউনিভার্সিটি থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আমি রানা আকন, অ্যাডিনিয়াম নিয়ে কাজ করছি এই 8 বছর হলো। আর পাশাপাশি একজন বিজনেসম্যান আছে। আর এটা আমার শখ প্লাস এটা একটা প্রফেশন। মানে 8 বছর আগে শুরু করেছিলেন শখ, হ্যাঁ।
আর এখন এটা প্রফেশনের মধ্যে ঢুকে গেছে। প্রফেশনাল। আচ্ছা, আমরা অনেক কথা বলবো এটা নিয়ে। আর একটু দেখি, ওই পাশে কিছু ফুল আছে, ফুলটা দেখে আসি, পরিচয় নিয়ে আসি, আরো অনেক কথা আছে আমাদের। এটা সজিকামের একটা ব্রিড। মানে অ্যাডিনিয়ামের আসলে অনেকগুলো গ্রুপ, তো এর মধ্যে মূলত প্রধান গ্রুপ উপগ্রুপ ধারায় মোট 8টার মধ্যেই হচ্ছে অ্যাডিনিয়াম অবেসামের মধ্যে এটা হচ্ছে সজিকাম গ্রুপের একটা, ঠিক আছে। ওবেসাম, তারপরে যেটা বললেন, এর কতগুলো ইয়ে আছে? টোটাল হচ্ছে 8টা। মূলত অ্যাডিনিয়ামের গ্রুপ, প্রধান গ্রুপ হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যারাবিকাম আর একটা হচ্ছে অবেসাম। আর এই অ্যারাবিকামের আবার কিছু উপগোত্র আছে আর অবেসামের উপগোত্র আছে। এখন এই অবেসামেরই গ্রুপের আরেকটা হচ্ছে সোয়াজিকাম। সোয়াজিকামের হচ্ছে সাধারণত সিঙ্গেল পেটাল ফুল হয়, বাট এর ফুলের গড়ন প্লাস এর যে কালারের যে অ্যাট্রাকশনটা বেশ ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, এর পাতাটা হয় ম্যাট। আচ্ছা, অন্য অবেসামের মতো মানে সাধারণত দেখেন যে কোনো পাতাই অনেক গ্লেজি, কিন্তু অবেসামের পাতাগুলো হয় একটু ম্যাট। পাতাগুলো দেখতে পাচ্ছেন কিনা, একটু ডিফারেন্ট কালার। এইটা ওবেসাম। হ্যাঁ, অবেসাম। এটা হচ্ছে সোয়াজিকাম গ্রুপের। সোয়াজিকাম। এই যে ওর আরেকটা হচ্ছে এই যে এটাও সজিকাম। এটা সজিকামের পাতাটাও দেখেন একটু খসখসে ভাব আছে, মানে অতটা গ্লেজি না, অতটা glazy মসৃণ না। না। আচ্ছা, অ্যারাবিকাম যেটা, এইটার নাম এবং আর একটা যেটা বলেন আপনি অবেসাম, এই দুটার পার্থক্য হয়ে গেল কেন? অ্যারাবিকাম আর মূলত যারা ফ্লোরিস্ট অর্থাৎ যারা ফুল বেশি পছন্দ করে, হ্যাঁ। আর সব থেকে ফুলের জন্য অবেসামি। হ্যাঁ, এটার বিভিন্ন কালার আছে, মানে ওয়ার্ল্ডে এর মানে অগণিত কালার। সবচেয়ে বড় ওই যে হাইব্রিডাইজেশনে প্রতিনিয়ত এর কালার তৈরি হচ্ছে। হ্যাঁ। আর অ্যারাবিকামটা মূলত এর বডি ফর্মের জন্য, শুধুমাত্র একটা রাউন্ড ফর্ম, দেখতে খুবই সুন্দর লাগে। আপনার অ্যারাবিকাম এখানে আছে, আমি আপনাকে ছবি দেখাচ্ছি। এই হচ্ছে অ্যারাবিকাম। এই যে ফুলের বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে না খুব একটা, সিঙ্গেল পেটালে ফুল হয়। এটা অ্যারাবিকাম। অ্যারাবিকাম এর গাছটাই অন্যরকম। হ্যাঁ, এর বডি ফর্মটা হচ্ছে পুরো হয়, রাউন্ড হয়। এই যে এখানে বেশ কয়েকটা আছে আমার, এই যে আছে, এই গাছগুলো বেশ কম্প্যাক্ট হয়। অ্যারাবিকাম। হ্যাঁ, অ্যারাবিকাম। যারা একটা সুন্দর গাছ চাচ্ছেন তাদের জন্য অ্যারাবিকাম। হ্যাঁ, যারা মূলত এই অ্যারাবিকামটা আবার কর্ডিসিফর্ম গ্রুপের, হ্যাঁ, যারা কডেক্স প্ল্যান্ট পছন্দ করে, হ্যাঁ, তারা হচ্ছে কডেক্স প্ল্যান্টের নমুনা হচ্ছে আমার এখানে দেওয়া আছে। এই যে অ্যাডেনিয়া ভ্যানানাটা আছে, প্যাসিপডিয়াম আছে, বোমব্যাক্স আছে। তো দেখা যায় যারা কডেক্স পছন্দ করে, ফুল তো দরকার নাই, তারা হচ্ছে মূলত এই ধরনের গাছগুলো বেশি পছন্দ মানে করে। গাছ, কডেক্স এইগুলো মিলে যারা করবেন হ্যাঁ, হ্যাঁ, তারা হচ্ছে অ্যারাবিকামে যাবেন। অ্যারাবিকাম। আর যারা ফুল চাইবেন, অনেক রকম ফুল, নানান ভ্যারাইটি, নানান সুন্দর সুন্দর ফুল, দাদা অবেসাম। তাদের জন্য অবেসাম। আচ্ছা, এটা আমি জানতাম না। আমি জানি না আমার দর্শকদের মধ্যে কতজন জানতেন, কিন্তু এইটা আমি জানতাম না যে অ্যারাবিকাম হচ্ছে সুন্দর গাছ আর অবেসাম হচ্ছে সুন্দর ফুল। দ্যাটস ইট। ভাই 8 বছর এটা শুরু করলেন, এখন আপনি এটা প্রফেশনের মধ্যে ঢুকে গেছে, বিক্রি হচ্ছে কোথায় কোথায় বিক্রি হচ্ছে? মূলত এখন আমরা স্থানীয় বাজারে সেল দিচ্ছি। স্থানীয় বলতে আমাদের জাস্ট বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, তবে আমরা আপনার হচ্ছে দালাল মারফত হচ্ছে ইন্ডিয়ার পরেও কিছু গাছ সেল করছি। মানে ওনারা কি By hand. আসেন কিনতে নাকি ফার্ম ভিজিট করতে প্রতি বছরও বেশ কিছু লোক আসে, ইন্ডিয়া থেকে আসেন? ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ। তারা যাওয়ার সময় নিয়ে যাচ্ছে বাই হ্যান্ড। আচ্ছা, এটা বরাবরই, যে আমি কোথাও ভিজিট করতে গেলে আমিও বরাবরই এটাই করছি। আচ্ছা, তো দেখা যায়, আর প্রফেশনাল বলতে আমাদের এই ক্যারেট ভরে, বক্স ভরে আমরা হচ্ছে মিডিয়া দিয়ে হচ্ছে গাছ পাঠাচ্ছি। আচ্ছা, মানে কোনো একজন এক্সপোর্টার পাঠাচ্ছেন, তিনি আপনাদের কাছ থেকে নিচ্ছেন, আপনার কাছ থেকে হ্যাঁ, নিচ্ছেন। ওটা নিয়ে যাচ্ছে। আর তাওয়াদে বা মনে করেন আমাদের ইন্ডিয়ার বাইরের সাথে আমার যে নিচ্ছে, হ্যাঁ। তার সাথে আমার কন্ট্যাক্ট, আচ্ছা, অথবা আচ্ছা। যিনি সেল করবে রিসেলার আছে, তার সাথে হ্যাঁ। আমার কন্ট্যাক্ট। আমরা বর্ডারে কোন একটা মিডিয়া হয়ে জাস্ট বর্ডারটা ক্রস আচ্ছা, করে দিয়ে দিলাম। দিচ্ছেন। রানা ভাই, আমাকে 2টা মিডিয়ার কথা বলবেন। একটা যে শুরুর মিডিয়া কেমন হবে, আর এখন এই যে আষাঢ় মাস, বর্ষা শুরু হয়েছে, এতক্ষণ বসেছিলাম আপনার এখানে 1-1.5 ঘন্টা, ভিডিও করতে পারিনি। এই যে প্রচুর বর্ষা হচ্ছে, ঘন বর্ষায় ঘন বর্ষা, এখন মিডিয়াটা কেমন হওয়া উচিত, অথবা দুটো মিলে কি মিডিয়া আপনি করতেছেন? মানে আমি যেটা করছি আসলে ভাই, আপনি যদি 100 মানুষকে জিজ্ঞেস করেন, 100 মানুষ হয়তো যে কথাগুলো বলবে, মূল কথাগুলো কিন্তু এক। হ্যাঁ। মিডিয়াতে কি কি থাকবে। হ্যাঁ। তবে আমি নিজের মতো মিডিয়া করি। হ্যাঁ, সেটা আপনি যদি মনে করেন যে যে গাছগুলো আমি সহজে রিপোর্ট দিব না, বড় বড় মাদার গাছ, এই ভিডিওতেও এটা দেখাতে পারেন যে আমার এখানে সব থেকে বড় যে মাদার গাছগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার সিলেকশন, একেবারে সিলেকশন বালের মোটা দানা, সাথে হচ্ছে চিটা দেওয়া আছে, আর কয়লা দিয়ে আমি জাস্ট এভাবে সেট আপ করে দিয়েছি। তবে এর ভিতরে পাতা পচা সার হালকা পরিমাণ আছে, কিন্তু কোনো কম্পোস্ট দিইনি আমি। কম্পোস্ট বা এগুলোতে দিই না। হ্যাঁ। কারণ হচ্ছে যে এই গাছগুলো আমার প্রায় 1.5 বছর হয়ে গেল, আমি এখনো রিপোর্ট করিনি। তো
তো দেখা যাবে এই যেগুলো বড় গাছ ওগুলো তো সহজে আসলে মুভ করা টাফ। হ্যাঁ আমার বড় যে গাছগুলো আছে যে 18 ইঞ্চি পট অথবা যে 50 লিটারের গামলায় যে গাছগুলো ওগুলো তো হ্যাঁ। চাইলে যখন তখন রিপোর্ট করা সম্ভব না। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই গাছগুলো আমি হচ্ছে সিলেকশন বালুতে দিয়ে দিই। সিলেট স্যান্ড কত পার্সেন্ট? এটা আপনি যদি কত শুধুমাত্র percent? সিলেকশন বালিতে লাগান তাতেও হবে, তবে এতে একটা সমস্যা আছে। সিলেকশন বালিতে শুধু সিলেকশন বালি দিলে হয় কি, যখন খুব হিট ওয়েভ শুরু হয় হ্যাঁ তখন দেখা যাবে ওই সিলেকশন বালুটা উত্তপ্ত হয়ে সানবার্নে বেশি সাহায্য করবে, কারণ পাথর ওইটা হচ্ছে হিট হয়ে নিজে তো হিট হবে, আরেকজনকে বার্ন করতে সহায়তা করবে। শিকড়ও পড়াবে। দ্যাটস ইট। হ্যাঁ। তখন হচ্ছে এই কারণে এর সাথে আপনার কয়লা দিতে পারেন, তারপর হচ্ছে চিটা দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন। এখন ওইটার- অনুপাতটা হচ্ছে এরকম যে আপনি 70% দিবেন হচ্ছে সিলেকশন Select বালু, হ্যাঁ। হ্যাঁ, বাকি 30% আপনি যেটা আপনার সুবিধা, যেটা যত ফ্লেক্সিবল আপনি সেই অনুপাতে দিবেন। আচ্ছা তবে এই মিডিয়ার যে কম্পোজিশন যদি কম বেশি হয় এতে কোনো ক্ষতি নেই। আপনি চাইলে 40% সিলেকশন বালি, বাকি আপনি আদার 60%ও করতে পারবেন, কোনো সমস্যা নেই এতে। তবে এটা আপনার মিডিয়াটা অনেক লাইট হয়ে যাবে। লাইট মিডিয়া হলে সমস্যা কি হবে? লাইট মিডিয়ায় সমস্যা কিছুই না। নমুনা হচ্ছে আমার এই ছাদে, একটু আগেই দেখলেন বাতাসে গাছ পড়ে গেল। হ্যাঁ আমরা যখন উঠি তখন দেখি বেশ কিছু গাছ কারণ ফ্লোরে পড়ে আছে। প্রচুর বাতাস বাদে। তো হ্যাঁ। দেখা যায় যদি আপনি ডিরেক্ট সিলেকশন বালুতে দিয়ে দেন এই গাছ হচ্ছে আপনার পটটা ভারী হয়। বিশেষ করে আমরা যারা রুফটপে করি, যাদের ছাদে খুব বেশি এয়ার ফ্লোটা বেশি হয়, তো হ্যাঁ। তাদের জন্য হচ্ছে এই সিলেকশন বালুতে মিডিয়া একটু ভারী করতে হবে। মিডিয়াটা ভালো করতে হবে। তবে অ্যাডিনিয়াম কিন্তু লাইট মিডিয়া পছন্দ করে। আচ্ছা তবে লাইট মিডিয়ায় কিছু সমস্যা হয়, যেহেতু প্রচুর এয়ার সার্কুলেশন হয়, গাছ খুব বেশি মোটা তাজা হয়। হুম আর খুব বেশি মোটা তাজা যেহেতু হয়, হ্যাঁ এই গাছ কিন্তু ধূপধাপ করে আপনার এই বৃষ্টিতে কিন্তু আপনার পচন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আচ্ছা যারা এখন নতুন নতুন বাগান, অ্যাডিনিয়াম করবেন অথবা যারা অল্প অল্প আছে, হুম। তো এদের জন্য আপনি যদি একটা মিডিয়ার কথা সাজেস্ট করেন? এই মিডিয়াতে সব থেকে বেসিক যে মিডিয়াটা তারা ব্যবহার করবেন কোকোপিট। কোকোপিটের সাথে পাতা পচা সার, চারকোল, কয়লা আর কি, এটা ব্যবহার করবেন। আর সাথে সিলেকশন বালু খুব অল্প পরিমাণ ব্যবহার করলেই হচ্ছে, মিডিয়াটা লাইট হবে। আবার তারা চাইলে এর সাথে কম্পোস্ট দিতে পারবে। তবে কম্পোস্ট দিলে হবে কি, গাছটা খুব দ্রুত গ্রোথটা শুরু হবে। সমস্যা হয় কি যে একটা সময় পরে এই কম্পোস্টগুলোতে হচ্ছে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাসে বাসা বাঁধে। আচ্ছা এই কারণে ওই মিডিয়াটা যারা একবার ব্যবহার করুন, এটা কিন্তু সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না। কিন্তু এখন কথা হচ্ছে যখন কেউ কোকোপিট দেবে, তা কোকোপিট তো পানি ধরে রাখা একটা ভালো মিডিয়া। হুম। এইটা অ্যাডেনিয়ামের মতো যেটা মরুগোলাপ বলতেছি আমরা, মরুভূমির গাছ, জি। তো তার জন্য ক্ষতিকর হবে কিনা? আমি প্র্যাকটিক্যাল আরেকটা জিনিস দেখাই দিই। আসলে হ্যাঁ, কোকোপিট পানি ধরে রাখে, আপনার ময়েশ্চার সাপ্লাই সাহায্য করে। কিন্তু কোকোপিট আমরা যখন যেটা ব্যবহার করি, এই কোকোপিটটা হচ্ছে কিন্তু ভালো করে আগে হচ্ছে পানি খাওয়ায় পচাই নিতে হয়। ডিরেক্ট আমরা সাধারণত কোকোপিটটি ব্যবহার করি না। হ্যাঁ মানে এই যে যারা নতুন করবেন তারা হচ্ছে দীর্ঘদিন এই কোকোপিটটা পানিতে ভিজায় রাখবেন। এই কোকোপিট পানিতে যদি ভিজায় রাখেন, এর উপকারিতা বেশ কয়েকটা। সেটা হলো লবণাক্ততা, এতে লবণাক্ত থাকে প্রচুর, সাথে থাকে আয়রন। হ্যাঁ এখন আয়রনে কি সমস্যা, যারা ক্যাকটাস করে, অর্কিড করে, হুম। এই আয়রনটা তাদের জন্য খুব ক্ষতি। কিন্তু অ্যাডিনিয়ার জন্য সমস্যা নাই, অ্যাডিনিয়ামের জন্য, কারণ অ্যাডিনিয়াম লবণ পছন্দ করে। সুতরাং আপনি এই যে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে যাদের এই সমস্যা, মানে লবণাক্ততার জন্য ক্যাকটাসে আপনার আসবে, ওটাকে বলা হয় রেড স্পট। হ্যাঁ রেড স্পট আসে। তারপর হচ্ছে অর্কিডে দেখবেন রুট ড্যামেজ হয়, এই হ্যাঁ। মূলত এই লবণাক্ততার জন্যই। তার কারণে আমাদের খুলনার ওয়েদারটা কিন্তু ক্যাকটাস বা অর্কিডের জন্য ফেভারেবল না। এইখানে কিন্তু আমাদের জন্য বেশি সম্ভাবনা যে আমরা যদি অ্যাডিনিয়াম নিয়ে কাজ করি, অ্যাডিনিয়াম লবণ পছন্দ করে। আচ্ছা, তো আপনি যদি এখন নতুন একটা মানে যে কোনো বাগানে, নতুন বাগানে যদি কম কোকোপিটটা নিয়ে আসে, হুম। তো এইটা মিনিমাম কয়দিন ভিজায় রাখবে? এটা যদি ভালো হয় ড্রামের মধ্যে, বা সব থেকে বেটার যে আপনি এক সপ্তাহ যদি ভিজায় রাখতে পারে। এমন না, যদি ইমার্জেন্সি যদি হয়, তো সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা ভিজায় রেখে চিপড়ে একেবারে নিংড়ে তারপরে ওটা ব্যবহার করতে পারবে। তবে হয় কি, মিডিয়া তৈরি করার পর অবশ্যই ওই মিডিয়াটা কয়েকটা দিন এয়ারটাইট জায়গায় রেখে দিতে হবে। ভালো হয় পলিথিনের বস্তায় বা কোনো ড্রামে আটকে রাখলে ওইটা মাটিটা হয় কি, সব মিডিয়া একসাথে মিলে ওটা গাছের খাবার উপযুক্ত হয়। আচ্ছা, এই গাছের তো খাবার লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবার লাগে। আচ্ছা, এই খাবারগুলো কতদিন পর পর দিচ্ছেন? প্রথম কথা, বৃষ্টির সিজনে কোনো খাবারের দরকার নাই, কারণ গাছের এই বৃষ্টির পানি সব গাছের জন্য আশীর্বাদ। এই জন্য এই সময় কোনো খাবারেরই প্রয়োজন নেই। সাধারণত যখন গ্রীষ্মের সিজন থাকবে তখন হালকা নাইট্রোজেন যুক্ত আপনি এই খাবার দিতে পারেন। সরিষার খোল আমরা যেটা দিই, সরিষার খোলের সাথে আমরা যে ড্রামেই ভিজাই না কেন, 1 মুঠ সরিষার খোলের মধ্যে হাড়ের গুঁড়ো দিয়ে দিব।
হুম। যদি সম্ভব হয়, যদি মানে কেউ চায় যে আমার গাছটাকে এক্সট্রা ফার্টিল দিতে, সেক্ষেত্রে তারা হিউমিক অ্যাসিড দিতে পারে, এক মুঠি দানা অথবা ওর ভিতরে 2-1 সিপি, যারা লিকুইড ব্যবহার করে তারা 2 সিপি দিতে পারে 5 বা 10 লিটারের যে কোনো পাত্রে। তো দিলে দেখা যাবে এতে ওর সব ইয়েই থাকবে। আচ্ছা, তেমন অনেক এখন খাবার দরকার নেই। অনেক কিছু পাওয়া যায় বাজারে যেগুলো লিকুইড ফার্টিলাইজার বলে পরিচিত, লিকুইড হরমোন বলে পরিচিত। এগুলো কি কখনো স্প্রে করেন বা করার দরকার আছে অ্যাডেনিয়ামে? আসলে অ্যাডিনিয়ামের জন্য এগুলো ভাই দরকার নেই। এখন দরকার হচ্ছে আপনি গাছকে কি রুট থেকে খাবার দিবেন নাকি গাছের উপর থেকে খাবার দিবেন। গাছ খাবার গ্রহণ করেন 2 প্রক্রিয়ায়। অ্যাডিনিয়াম সাধারণত ডিরেক্ট সূর্যালোকে তো খাবার তৈরি করছে, বডি প্লাস পাতা 2 জায়গা থেকে তো খাবার তৈরি করছে। হ্যাঁ। এখন আরেকটা জায়গা করছে ও রুট থেকে। এখন আপনি যদি চান যে আমি গাছের রুটে খাবার দিব না, তাহলে আপনি মিডিয়াতে এই ধরনের কোনো খাবার থাকবে না। সেক্ষেত্রে আপনি লিকুইড স্প্রে করতে পারবেন গাছে। হ্যাঁ। এসিআর ভিটামিক্স আছে বা এই ধরনের বাজারে বেশ কিছু স্বনামধন্য কোম্পানির লিকুইড খাবার আছে, আপনি চাইলে স্প্রে করতে পারেন। কিন্তু এতে হয় কি, মানে সর্বদাই একটা কথা বলতে হবে সব বাগানীদের, যে তারা যেন কেউ লিকুইড কেমিক্যাল সার সাধারণত কোনো ব্যবহার আমরা না যেগুলো করে। ইউরিয়া, ফসফেট, পটাশ বলে চিনি, এইগুলো দেবার দরকার না না, নেই। এগুলো মনের ভুলেও না, আচ্ছা, এগুলো গাছের জন্য ক্ষতি, মানে কখনোই দেবে না। কখনই না। আমি কোনো গাছে আমি সাধারণত কেমিক্যাল ফ্রি এই ব্যবহার করার চেষ্টা করি। আমার সরিষার খোলের সাথে হাড়ের গুঁড়া আছে, ওই পানিটা আমি ভিজিয়ে রাখছি, ওই যে ড্রাম ভরা থাকে ওপাশে, হ্যাঁ। ওই দেখা যায় কি 15 দিন পরে হচ্ছে ওই খাবারটা আমি দিই জাস্ট পানির সাথে। একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে বেশিরভাগ যারা হচ্ছে প্রথমে শুরু করে তারা দেখি মানে মাটি বেশি পরিমাণ দেয়, বালি হালকা পরিমাণ দিয়ে, তারপরেও তাদের গাছ অনেক ভালো থাকে। আপনি এখানে- যদি ডিরেক্ট বেলে মাটিতে গাছ করেন, গাছের বিন্দুমাত্র আপনার গাছের নিয়ে কোনো প্রভাব পড়বে না। একটা বিষয় হচ্ছে আপনি গাছ লাগাচ্ছেন ওটাকে সার্ভাইভ করার জন্য, সেটা ঠিক আছে, বাট আপনি যখন কোনো বিষয়কে আপনি কিন্তু ডেভেলপ করতে চান, তাহলে আপনার বিশেষ কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যার কারণে যার মধ্যে মিডিয়া অন্যতম। ঠিক আছে, যে আপনি যদি একটা ভালো মিডিয়াতে দেন, যদি মিডিয়ার একটা গুরুত্বের কথা বলতে হয়, তাহলে এখানে আমি নমুনা দেখাচ্ছি 2টো গাছ। আমি এখানে হচ্ছে কোকোপিট সহ অন্যান্য মিডিয়াতে কোকোপিট, পাতা পচা সার সবকিছুই এতে দেওয়া আছে, এটাই ঠিক আছে, সিলেকশন বালিও দেওয়া আছে। কিন্তু এই গাছটা হচ্ছে আমার গ্রোথ খুব বেশি, খুব সহজে হচ্ছে গাছটা চকচকে একটা সবুজে ভাব চলে আসছে। হ্যাঁ। এই ধরনের গাছগুলো কিন্তু বৃষ্টির সময় রিস্ক থেকে যায়, ধূপধাপ করে পচার সম্ভাবনা থাকে। আচ্ছা, কিন্তু আমি সাধারণত এই সিলেকশন বালি সবাইকে বেশি ফেভার করি। এই আমার একটা গাছ, এটাও আমাদের সুন্দর ভালো একটা ব্রিডের অবস্থানের। তো দেখা যায় এই যে গাছটা হলেও এই যে সিলেকশন বালুতে এই গাছ আমার রুট তোলারও কোনো বিষয় নাই, এটা প্রচুর ভারী মিডিয়া, ঝড় বৃষ্টিতেও কোনো ক্ষতি নাই, টানা বৃষ্টি খাবে এই গাছগুলোর কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই যে মাটির যে মিডিয়ার কথা বলছি, এই টানা বৃষ্টিতে কিন্তু রুট ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমার রুট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। ইভেন এই যে প্র্যাকটিক্যালি এখনই দেখাই দিচ্ছি, এই দেখেন এই হচ্ছে রুট ড্যামেজ হয়েছে। আচ্ছা, মানে অলরেডি এইখানে শিকড় নষ্ট হওয়া শুরু হয়েছে। এটা না, এটা সেলফ রিকভারি করে ফেলেছে, বাট আচ্ছা। এটা জাস্ট একটা নমুনা দেখাচ্ছি যে আচ্ছা, আচ্ছা। সাধারণত যারা মাটিতে করে বা মিডিয়ায় যদি থাকে, এয়ার সার্কুলেশন ভালো না হয়, সেক্ষেত্রে রুট এইভাবে ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রানা ভাই, এখন যাদের গাছ ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু বৃষ্টি হচ্ছে, এটা কতদিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করবে? এখন এটা নির্ভর করছে যে আপনার এরিয়াতে কি পরিমাণ বৃষ্টিপাত হলো। হুম। এখন আমার এখানে এখন খুলনাতে দেখলাম যে বৃষ্টিপাত তুলনামূলকভাবে অন্যান্য বিভাগের থেকে তুলনামূলকভাবে কম, সেক্ষেত্রে এখানে বেশি ভালো 3-4 দিন পর পর দেওয়া ভালো। হ্যাঁ। এবং ফাঙ্গিসাইড গাঢ় করে না, হালকা করে, লাইট পরিমাণে, কারণ এখন বৃষ্টি যাই দিব না কেন, পাতা ধুয়ে বৃষ্টির সাথে সাথে পানি মিডিয়া গোড়ায় চলে যাবে ফাঙ্গিসাইডটা। হ্যাঁ। তো এটা ভালো হয় যে বৃষ্টি থেমে যাওয়ার পরপরই দিতে হবে, এবং এইরকম সময় ভালো যে কয়েক ঘন্টা বৃষ্টি যেন না হয় এই অবস্থায় দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা, এই সময় কি পোকার কোনো আক্রমণ থাকার কথা? কীট এখন মূলত হুম। এই পাশে আসতে বেশি ভালো হয়, প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। আচ্ছা, মূলত এখন হ্যাঁ, হ্যাঁ। আপনার সাধারণত গাছে যে প্রধান মিলিবাগ পোকামাকড় অ্যাটাক করে, এর মধ্যে মিলিবাগ হ্যাঁ। আর রেড মাইটস আছে, এই দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এছাড়াও ভাই অনেক পোকামাকড় আছে, অ্যাফিডস আছে, হলদে হলদে ছোট ছোট গুড়ি গুড়ি পোকা। তো এখন মিলিবাগ এই বৃষ্টির ড্রপে মিলিবাগ আর গ্রো করতে পারে না, হ্যাঁ। অর্থাৎ যে গাছে মিলিবাগ ছিল অটোমেটিক এখন সে গাছগুলো মিলিবাগ ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাবে। বাট হ্যাঁ। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখন রেড মাইটস, হ্যাঁ। এইটা মারাত্মক। সেটা যত বৃষ্টি হোক হ্যাঁ। সহজে কি করবে না, আমি নমুনা পাতার নিচে থাকে। হ্যাঁ, পাতার নিচে কেন, ওর উপরেই থাকবে। আমি নমুনা এখনই দেখাচ্ছি। কিন্তু দর্শককে একটু খেয়াল করেন, এটা কিন্তু খেয়াল করা দরকার, আপনার জানা দরকার, শেখা দরকার।
এই যে হচ্ছে রেড মাইটস, হ্যাঁ। আর এটা যে শুধু পাতার নিচে থাকছে এমন না, বৃষ্টির মধ্যেও এর উপরেও উপরে চলে থাকে। আসতেছে। হ্যাঁ, এতে বৃষ্টিতে কোনো প্রভাব ফেলতে পারে না। আচ্ছা, এবং ইয়ে দেখেন গাছের পাতার রস চুষে, এই দেখেন এর খাবার, এ কিন্তু ডিম দিয়েছে এখানে, ডিম আর এই পাতার রস চুষে খেয়ে হচ্ছে গাছের এই পাতার এই অবস্থা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু যতই ঝড় বৃষ্টি আসুক, এই রেড মাইটস কিন্তু আপনার ই করতে পারবে, নির্মূল হবে না। নির্মূল হবে না। তার জন্য কি করবে একজন? সব থেকে ভালো ওষুধ ভাই ওমাইটস। ওমাইটস। এই ওষুধটা খুব ভালো কাজ করে। এইটা যদি কারণ না লাগে সেও দেবে নাকি লাগার পরে দেবে? প্রথম কথা ভাই, আপনি এটা যখনই গাছে স্প্রে করবে, যে ওষুধই দিক না কেন তার সাথে এই ওমাইটসটা মিশাই দিলে বেশি ভালো হবে। কি যে আমরা চোখে যেটা বাজছে হ্যাঁ। সেটা আমরা দেখতে পাচ্ছি, বাট অনেক গাছটা এমন আছে যে এটা পোকাটা আমি চোখে দেখতে পাচ্ছি না, অর্থাৎ নতুন বংশ বিস্তার শুরু করেছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি যদি একবারে সব স্প্রে করে দেন তাহলে ওইটা তো আর বাড়তে পারবে না। মানে ওই যে ছত্রাকনাশক আপনি দিচ্ছেন, ম্যানসার দিল, তার সাথে একটু ওমাইটস দিয়ে দিল। হ্যাঁ, ওমাইটস দিয়ে দিতে পারেন আপনি। ওই মিলিব্যাগ যদি থাকে তখন আপনি এর সাথে সাইরেন মিশিয়ে দিলেন, অথবা আপনি সব ধরনের ফাঙ্গিস কীটনাশক একসাথে মিলায়েও নিতে পারেন। যে আমার গাছে অ্যাফিডস আছে, আমার গাছে মিলিবাগ আছে, আমার কাছে মাইটস আছে, তো সেক্ষেত্রে আমি সব সমান অনুপাতে দিই, আমি নিজেই আলাদা একটা মিক্সচার তৈরি করি এবং ওটা আমার রেডি থাকে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার যখনই যে গাছটা মনে হচ্ছে যে এটা ইনফেক্টেড হয়েছে, আমি সাথে সাথে স্প্রে করে দিই। প্রিয় দর্শক, খুলনায় আবার অঝোর ধারায় বৃষ্টি পড়তেছে। আমরা বৃষ্টির মধ্যেই কথা বলবো। রানা ভাই, এই যে আপনার অ্যাডেনিয়াম, আমরা যখন নিচে বসেছিলাম তখন কথা হচ্ছিল যে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে, এর বাণিজ্যিক সম্ভাবনা কেমন? অ্যাডিনিয়ামের বাণিজ্যিক সম্ভাবনা আসলেই ব্যাপক, তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এটা যে আপনি যখন যে কোনো বিষয়ে মনস্থির করবেন, তার বাজার গবেষণা কিন্তু আগে দরকার। হ্যাঁ। আপনি যদি বাজার গবেষণা না করেন হ্যাঁ। তাহলে আপনি কোনো ফিল্ডেই টিকতে পারবেন না। শুধু এটা প্ল্যান্ট বিজনেসের কথা বলছি না, যে কোনো ফিল্ডেই হ্যাঁ। বাজার গবেষণা থাকতে হবে, আর ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ। সাধারণত এখন যারা অবেসান নিয়ে কাজ করে, অর্থাৎ যে কালারফুল ফুলগুলো নিয়ে, হ্যাঁ। আপনাকে সবসময় আপডেট থাকতে হবে যে ওয়ার্ল্ডে কোন কালারটা নতুন আসলো, হুম। আপনাকে ফোকাস ওখানে রাখতে হবে। হ্যাঁ। আপনার ওয়ার্ল্ডের নতুন কালার এসে ইন্ডিয়াতে সয়লাভ হচ্ছে, তারপরে যদি আপনি নিয়ে আসেন, এটা ধরেই নেবেন যে মার্কেট কিন্তু অলরেডি সয়লাভ হয়ে যাবে। হ্যাঁ। আপনার টার্গেট থাকবে থাইল্যান্ডে হোক, ভিয়েতনাম হোক, ব্রাজিল হোক, যে কালারটা নতুন ঢুকবে, আপনার যেভাবে হোক, আপনি ইম্পোর্টারের কাছ থেকে হোক বা নতুন কোনো যারা বা অনেক বড় বড় ইম্পোর্টার আছে যারা নিজেরা গ্রো করে, তাদের থেকে হোক, আপনি দাম দিয়ে হলেও আপনাকে নতুন কালার নিতে হবে। হ্যাঁ। নতুন কালার নেবেন, গ্রাফটিং করে মার্কেটে করে দিবেন। অর্থাৎ যে জিনিসটা সয়লাভ হয়ে যাবে ওই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবেন না। কারণ আচ্ছা। সাধারণত অ্যাডিনিয়াম যারা শুরু করে তখন মনে করে যে না, আমার অনেক বেশি কালার দরকার। হুম। আসলে এটা পুরোপুরি ভুল কনসেপ্ট। আপনার ভালো লাগাটা তখন তৈরি হবে যখন দেখবেন যে মার্কেটে এই জিনিসটা ডিমান্ড আছে, বা আপনি একটা অর্থনৈতিক পরিবর্তন ঘটবে আপনার, হ্যাঁ। না এটা থেকে আমার প্রফিট আসছে, তখন আপনার পেশনের সাথে আপনার বিজনেসের একটা মজা পাবেন। আপনি আপনার শখ কি, আমার 1000 কালার সংগ্রহ করতে হবে। কারণ আপনি 1000 কালার সংগ্রহ করেছেন, কিন্তু বাজারে কিন্তু 1000 কালারের ডিমান্ড থাকবে না। ডিমান্ড নতুন কিছু। দ্যাটস ইট। আপনি যে কালারটা একবার কিনেছেন, কথা কথা আপনি হলুদের মধ্যে একটা কালার কিনেছেন, হুম। এখন আপনি কি চাইবেন সেকেন্ড টাইম আবার একটা হলুদ কালার কিনতে? চাই না। না, আপনি কিন্তু খুঁজবেন ব্লু অথবা ব্ল্যাক এর মধ্যে কি আছে। তো দেখা যাবে আপনার যখন বাজার কাছে অনেক রকম হলুদ হয়ে যাবে, তখন দেখবেন আপনি ওয়ার্ল্ডে হলুদের মধ্যে রেয়ার কি আসলো, হ্যাঁ। আপনি কিন্তু খুঁজবেন রেয়ার। অর্থাৎ আপনি প্রথম কিন্তু খুঁজবেন যে না, আমার একটা কালার পছন্দ হচ্ছে, আমি যে কালারটা ভালো লেগেছে সেটা নিলাম। কিন্তু আপনি যখন একজন মোটামুটি মধ্যম লেভেলের বাগানি হবেন, তখন আপনার টার্গেট থাকবে কিন্তু একটু রেয়ার জিনিস কালেকশনে। ঠিক আছে। আর এখন আমরা যখন নিচে ছিলাম তখন অনেকগুলো কথার মধ্যে বলতেছিলেন যে আমাদের কিছু সমস্যা আছে, হ্যাঁ। এটাকারের পৃষ্ঠপোষকতার সমস্যা। এইখানটাতে এই যে গাছ বাইরে দিচ্ছেন বা বাইরে দিতে পারতেছেন না, বা আনার সমস্যা হচ্ছে, এইটা নিয়ে কি সমস্যা হচ্ছে? মূল সমস্যা যেটা, যে ভাই ছোট একটা উদাহরণ দিই। আমার যে অনেক ব্রিডার আছে যাদের থেকে আমরা থাইল্যান্ড থেকে বা ভিয়েতনাম থেকে গাছ নিয়ে আসছি, অনেক মহিলা আছে যারা অর্ধশিক্ষিত, কোনো রকম সাইন করতে পারে, বাট তাদের ইন্টারন্যাশনাল মার্কেটটা তাদের কাছে এতটা সহজলভ্য, সে কিন্তু কোনো রকম সাইন করতে পারে, বাট সে কিন্তু ওই তার একটা গ্রামে থেকে সে কিন্তু সারা পৃথিবীতে গাছ সাপ্লাই দিতে পারছে। হ্যাঁ। আমরা কেন পারছি না? হ্যাঁ। তার একটাই কারণ হচ্ছে ভাই, আমরা যে
যে পাঠাবো, আমাদের যে এলসি যে একটা জটিলতা আছে, হ্যাঁ। তারপর এক্সপোর্ট ইম্পোর্টের যথেষ্ট জটিলতা, তারপরে ইদানিং করোনা পরবর্তীকালীন আমরা যারা গাছ ইম্পোর্ট করতাম বা আমাদের যে ইম্পোর্টার ছিল তাদের যে এক্সট্রা যে ট্যাক্স আরোপ করা হয়েছে, এই একটা সমস্যা, যার কারণে দেখা যায় যে আমি একটা গাছ এনে বাংলাদেশের মার্কেটে যদি এটা কেনা গাছ 1000 বা 1500 টাকা সেল করি, এখন সে দাম দিয়ে আমার গাছের দাম আসবে 2500-3000 টাকা। বাট আমাদের যারা কাস্টমার থাকে তাদের টার্গেট থাকে যে না, আমি গত বছর কিনেছিলাম 800 টাকা দিয়ে, এবার না আমি 1000 টাকা দিয়ে একটা গাছ কিনবো। সে কি এবার 2500-3000 টাকায় গাছ কিনবে? না। তো দেখা যাবে কিন্তু এটা আমরা কিনি, যারা যারা গ্রোয়ার আছে তারা আমরা কিন্তু কিনে ওইটা মার্কেটে আসতে নতুন কালারটা আমরা নিজেরাই গ্রাফটিং করে ছড়াই। এটা হচ্ছে বিষয়। আর বিষয় হচ্ছে যারা এটাকে নিয়ে ফিউচার মানে একটা ভালো সম্ভাবনাময় ব্যবসা সফল যদি তারা হতে চায় বা ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকে, তো যে কেউই এটা শুরু করতে পারে। আমার হাত ধরে বেশ কয়েকজন শুরু করেছে। তো বিষয়টা হবে যে এরকম, তারা নতুন যে বিষয়গুলো আছে, নতুনত্ব বিষয় মানে বাজারে ওয়ার্ল্ডে যেগুলো নতুন আসছে সেই বিষয়গুলো নিয়ে কালেক্ট করতে হবে যে কোন ব্রিডটা মার্কেটে নতুন ঢুকেছে, এই ব্রিডটা নিয়ে কাজ করলে সম্ভাবনা কেমন। যেমন আপনার ওয়ার্ল্ডে এবার হচ্ছে মনে করেন 17টা কালার ঢুকলো, মানে 17টা কালার বাংলাদেশে ঢুকবে। এখন এই 17টা কালারের কি ডিমান্ড থাকবে সামনের বছর বা আগামী 5 বছর? না। আপনাকে কিন্তু এটা অ্যানালাইজ করতে হবে যে কোন কালারটা ডিমান্ড থাকতে পারে। আপনার যেটা ডিমান্ড সম্ভাব্য থাকতে পারে বা আপনি যদি বুঝতে পারেন, অ্যানালাইজ করতে পারেন, তো আপনি সেই দিকে ফোকাস করবেন, প্রোডাকশন সেদিন করবেন। বিজনেস ভাই কোনো বিজনেসই নাই হয় না, বিজনেস থাকে, কিন্তু আপনাকে বিজনেসে টিকে থাকতে হবে। আর আপনাকে ভাই কিছু টিপস ফলো করতে হবে, তাল মিলিয়ে চলতে হবে এর সাথে। তার মানে অ্যাডেনিয়াম নিয়ে যদি কেউ কাজ করে তার সম্ভাবনা আছে, অবশ্যই আছে, কিন্তু ভাবতে হবে, অবশ্যই নতুন জাত নিয়ে আসতে হবে। সবসময় নতুন যে বিষয়ে আমি বরাবরই ভিডিও শুরুতে বলেছি আপনাকে, যে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন আপনাকে আপ টু ডেট থাকতে হবে। হ্যাঁ। এখন আপনি কালেকশন শুরু করেছেন সস্তা থেকে, সাধারণত সারা বাংলাদেশে আমরা জানি যে গাছ সরবরাহ করে যশোর থেকে। হ্যাঁ। এখন ওরা সাধারণত সেই ক্লাসিক ব্রিডকেই সারা বাংলাদেশে ছড়াই দিচ্ছে। এখন আপনি কি করলেন, সস্তায় ওখান থেকে গাছ এনে আপনি ইচ্ছা মতো প্রোডাকশন করলেন, কিন্তু এখন প্রোডাকশন করে দেখলেন আপনার মার্কেটে ওই জিনিসের কোনো ডিমান্ড নেই, বিক্রি নাই। কারণ আপনার কাস্টমার যে জিনিস চায়, কাস্টমার সবসময় চায় নতুন কিছু, হ্যাঁ। পুরাতন ওই জিনিসটা তো সে চায় না। আচ্ছা ভাই, আর একটা সমস্যা দেখি, এই যে একদম উপরের পাতা, এটা পড়ে গেছে, এটা কি সানবার্ন? এটা একটা ইস্যু হচ্ছে সানবার্ন, আর এটা হচ্ছে একটা রোগেরও কারণ। এটার জন্য আপনার বেশ কিছু ওষুধ আছে, আমি ওটা লিস্ট বলে দিব, আমার ঠিক নামটা মনে আসছে না। এটা মূলত যে সমস্যা হচ্ছে, পাতা হচ্ছে কার্লি হয়েছে, নতুন পাতা ছেড়েছে, হ্যাঁ। আর নতুন পাতা ছাড়ার পরে মাঝে হিট আসলো, হ্যাঁ। যার কারণে গাছ কিন্তু ওই নতুন পাতাটা কিন্তু হিট না নিতে পারে, টুকরে আসে। তখন যদি শুধু ম্যানকোজেব গ্রুপের কোনো ছত্রাকনাশক স্প্রে করা হতো, যেটা আমরা সাধারণ সবজির ক্ষেত্রে করি, তখন কি এই গাছটা পড়ার সম্ভাবনা থাকতে কমে আসতো? ভাই এটা কিন্তু আগেই বলেছি যে একটা রোগের কারণ, কিন্তু এটা কিন্তু রোগের কারণে হয়নি। আচ্ছা। এটা নতুন পাতা ছেড়েছে, হ্যাঁ। আবার বৃষ্টি কমে যায়, আবার হিট এসেছে, হিটের কারণে নতুন কচি পাতাটা হিট নিতে পারেনি, যার কারণে ও নিজের থেকে কিন্তু সার্ভাইভ করার চেষ্টা করছে। আচ্ছা, তার মানে এখন যদি সাধারণ যে ম্যানসার যেটা বললেন ছত্রাকনাশক, ওইটা দিলে তো কাজ হচ্ছে, তো ওর কথা এটা এখন নিজে থেকেই কাজ করবে, নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কারণ বৃষ্টি পাচ্ছে। আচ্ছা। তবে খেয়াল রাখতে হবে, দেখো এখানে ব্ল্যাক স্পট চলে আসছে, অর্থাৎ ফাঙ্গাল অ্যাটাক কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে পাতা, যেহেতু হ্যাঁ। পাতাটা একবার নতুন পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। হিট খেয়েছে, হিট খাওয়ার পর কিন্তু নিজেই লাজুক হয়েছে, হ্যাঁ। যার কারণে দেখেন ফাঙ্গাস কিন্তু খুব সহজে এটাকে অ্যাটাক করতে পেরেছে। হ্যাঁ। পাঁচটা সুস্থ সবল পাতাগুলো কিন্তু অ্যাটাক করতে পারেনি। এই জন্য এখন একটা ছত্রাকনাশক দেওয়া ভালো। হ্যাঁ। প্রিয় দর্শক, ভিডিওর দৈর্ঘ্য বাড়ছে, আর তার চেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি আসছে। এই বৃষ্টির ভেতরে টানা ভিডিও করা খুব কঠিন, আর দরকারি যে কথাগুলো সেগুলো মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। জানা ভাই, অনেক তথ্য পাওয়া গেল, এবং আপনার তথ্যগুলো যারা অ্যাডেনিয়াম করতে চাইছেন, সে বাণিজ্যিক করেন বা শখের করেন, সবারই উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকেও ভাই অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, যারা আগে বলেছি এখনো বলছি, যারা নতুন, যারা কাজ করতে চাচ্ছে, এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি প্রফেশনাল ব্যবসায়ী হতে চান, ওয়েলকাম। আপনি যদি মনে করেন না এটা ফ্যাশন হতে পারে, এটা হতে পারে। তবে আমাদের অ্যাডিনিয়াম করার পিছনে আরো দুটো উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যারা মানে সব থেকে ইয়াং জেনারেশনের রিস্কের মধ্যে আছে, হ্যাঁ। কারণ তারা কোনো অ্যাডিকশনে ঢুকবে, ডিভাইস অ্যাডিকশন, হ্যাঁ। প্রযুক্তির প্রভাবে, তা নাহলে মাদক অ্যাডিকশন থাকবে। তো এগুলো থেকে যদি আমরা সরিয়ে আনতে চাই, এদের কোনো না কোনো একটা নেশা দিতে হবে, অবশ্যই সেটা পজিটিভ হতে হবে।
হ্যাঁ। আমরা আগে এক সময় অ্যাডিকশন আমাদের সময় ছিল, বা ভাই আপনি ভালো বুঝবেন, আমরা বই পড়তে ভালোবাসতাম, হ্যাঁ, কিন্তু এখনকার ইয়াং জেনারেশন কি বই পড়তে ভালোবাসে? বই পড়েই না। দ্যাটস ইট। অর্থাৎ আপনি কিন্তু বই পড়ার অ্যাডিকশন থেকে কিন্তু তাদের ফেরাতে পারবেন না। হুম। অ্যাডিনিয়াম কিন্তু একটা অ্যাডিকশন যারা করছে। আমি যতবারে আমরা ইভেন্ট করি, আমরা ফ্রিতে গাছ গিফট করি, আমাদের টার্গেট কিন্তু থাকে এটা যে এই ইয়াং জেনারেশনকে এর সাথে অ্যাটাচ করা। আর একটা থাকে যারা বয়োজ্যেষ্ঠ, দেখা যায় যারা 50 বা 60 ঊর্ধ্ব, তখন দেখা যায় ছেলে মেয়ে সবাই এস্টাবলিশড এবং সবাই বাইরে থাকে। এখন এই সময় এই বয়সটায় কিন্তু আমাদের গার্ডিয়ানগুলো একাকিত্ব ভোগে। হ্যাঁ, তো যখন তারা একাকিত্ব সময় কিন্তু পার করতে পারে না, তার দরকার ভালো সাথী, গল্প করার বা এমন একটা বিষয় যেটাকে নিয়ে সে টাইম পাস করতে পারে। হুম। তো সেক্ষেত্রে অ্যাডিনিয়াম তাদের জন্য, অর্থাৎ এই দুই জেনারেশনের জন্য অ্যাডিনিয়াম খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, রানা ভাইয়ের সঙ্গে অনেক কথা হয়েছে, অনেক দেখানো হয়েছে। রানা ভাইয়ের এই ছাদ থেকে আজকে বিদায় নেব, কিন্তু একেবারেই বিদায় নেব না। এর কারণ হচ্ছে তার আরও গাছ আছে এবং আরও অনেক আইডিয়া আছে। আমরা সেগুলো একদিন দেখাবো, খুব শিগগিরই দেখাবো। ভালো থাকবেন।